নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন সম্পর্ক, রচনা দেবাশিস পাল। বিভিন্ন চরিত্রে সুচিস্মিতা স্বাগতা পাল, কল্পনা কাজল লতা দে, ডাক্তার হীরালাল শীল, বর্ধনদা জীবেশ ভট্টাচার্য, মিতির ভূমিকায় শিশুশিল্পী সম্পূর্ণা দাস, অতনু দেবাশিস পাল। শুরু হচ্ছে সম্পর্ক। এই গল্প আমাদের দুজনের, আমি অতনু সোম আর আমার স্ত্রী সুচিস্মিতার, কিংবা হয়তো আরো একজনের। কে সে? বলবো, সব বলবো। জীবনের সেই হাসি কান্না জড়িত বর্ণময় ইতিবৃত্ত রচনা করতেই তো লেখক না হয়েও কলম ধরেছি আমি। সুচিস্মিতার সঙ্গে আমার সম্পর্ক সেই কিশোর বেলার, যখন সে চুলে দু বেনি বেঁধে স্কুল ইউনিফর্ম পরে পথে হাঁটত, আর আমি ফিরতাম কলেজ থেকে। এক ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ আমার পক্ষ থেকেই। গ্রিটিংস আর লাল গোলাপ দিয়ে যে সম্পর্কের শুরু, 4 বছরের চড়াই উতরায় শেষে ছাদনাতলায় তার পূর্ণ পরিণতি। হ্যাঁ, আইন মতে সেই পরিণয়কে সিদ্ধ করতে যথা নিয়মে সেখানে ম্যারেজ রেজিস্ট্রারও ছিলেন বই কি। সানাইয়ের মূর্ছনা দিয়ে শুরু হয়েছিল এক নতুন জীবন। লজ্জানম্র সুচিস্মিতা সেই বাসর রাত্রেই আমাকে বলেছিল, অতনু, খুব বেশি দিন আমরা দুজন থাকতে চাই না গো। তুমি সারাদিন অফিস করবে, আমার দিন কাটতে চাইবে না। আমি মডার্ন অফিস গোয়ার্স লেডি হতে চাই না। জমিয়ে সংসার করব স্বামী আর সন্তানকে নিয়ে। অবশ্য বিয়ের অনেক আগে থেকেই, মানে আমাদের প্রেম পর্বের শুরুতেই জেনেছিলাম ওর মা হওয়ার প্রবল ইচ্ছের কথা। ছেলেবেলার পুতুল খেলাকেই ও অতি দ্রুত সত্যি করে তুলতে চায় ওর বাস্তব জীবনে। কিন্তু স্বপ্নের মুকুল দুবার ঝরে গেল অপ্রত্যাশিত ভাবে। দুবারই মিসক্যারেজ। তারপর আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট বলল সুচিস্মিতার ওভারিতে অনেকগুলো সিস্ট। তারপর সার্জারি, নিয়মমাফিক বায়োপসি, আর তারপরেই বিবর্ণ হয়ে গেল আমাদের জীবনের বর্ণময় আকাশ। গম্ভীর মুখে গাইনোকোলজিস্ট ডক্টর কল্যাণ মুখার্জি বললেন, বলতে খুব খারাপ লাগছে মিসেস হোম, সিস্টগুলোতে ম্যালিগন্যান্সি ডিটেক্টেড। নট অনলি দ্যাট, টু সেভ ইউর লাইফ উই হ্যাভ টু অ্যাম্পুটেট ইউর ওভারি। দেয়ার আর নো অপশন ম্যাডাম, কোনো বিকল্প নেই। জানি এই বয়সে কোনো মেয়েই মেনে নিতে পারবে না এমন সিদ্ধান্ত, কিন্তু না হলে আপনাকে বাঁচানো যাবে না ম্যাডাম, যাবে না। স্প্রেড করে যাচ্ছে ভেরি র্যাপিডলি ক্যান্সার সেলগুলো। বাড়ি এসে কেঁদে আমার বুকে আছড়ে পড়ল মিতা। বলল, অতনু, এর থেকে যে আমার মরে যাওয়া ভালো ছিল। আমি যে কোনোদিন মা হতে পারবো না অতনু। অপারেশনের পর থেকে এক্সট্রিম ডিপ্রেশনে চলে গেল মিতা। ভালো করে খেত না, কথা বলতো না, রাত দিন চোখের জল ফেলত। একবার স্লিপিং পিল খেয়ে সুইসাইডের অ্যাটেম্পটও নিয়েছিল।
টানা 6 মাস সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং চলল ওর। ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হলো। অফিসের সময়টুকু ছাড়া সারাক্ষণই নানা কথায় ওকে আমি ভুলিয়ে রাখতাম। জোর করে বাইরে নিয়ে বেরোতাম, সিনেমা, নাটক, শপিং মল। সমুদ্র ভীষণ প্রিয় সুচিস্মিতার, তাই উইকেন্ডে মাঝে মাঝে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর। এরই মাঝে হঠাৎ করে এসে গেল আমার বদলির অর্ডার। বেসরকারি এক নামী ব্যাংকের ম্যানেজার আমি। অথরিটি সার্চ প্রমোশনের প্রত্যাশায় আমাকে কলকাতা থেকে বর্ধমানে ট্রান্সফার করছে। সুচিস্মিতা বলল, ভালোই হলো জানো, নতুন জায়গায় হয়তো নতুন করে সংসার করতে পারবো আমি, নতুন ভাবে। হ্যাঁ অতনু, খুব ভালো হবে। এখন আমি মাঝে মাঝেই ভাবি, সেদিনের ওই কথাটা কি ওকে দিয়ে কেউ বলিয়ে নিয়েছিল? কে জানে। যাক সে কথা। অ্যাজ পার ইনস্ট্রাকশন আমাকে পুজোর ছুটির পরেই বর্ধমান ব্রাঞ্চে জয়েন করতে হবে। সেই মতো পাড়ার প্যান্ডেলে অষ্টমীর অঞ্জলি দিয়ে বিকেলে ট্রেনে চড়ে বসলাম। আগে থেকেই ফোনে আলাপ পরিচয় হয়েছিল সদালাপি সদাহাস্যময় বর্ধনদার সঙ্গে। আমাকে আশ্বস্ত করে বর্ধনদা বলেছেন, আরে কিচ্ছু ভেবো না ভায়া, তোমার বাড়ি ভাড়া শুধু নয়, সেই বাড়ির ঘর দোর একেবারে ধুয়ে মুছে সাফ করে রাখবো। স্টেশনে গাড়ি পাঠাবো। হ্যাঁ, তবে প্রথমে এই দাদার বাড়ি এসে ফ্রেশ হয়ে ডিনার করে তবে নিজ গৃহে পদার্পণ করবে, বুঝেছ? আর হ্যাঁ, দশমী পর্যন্ত বাড়িতে নো রান্না বান্না। দুবেলা বর্ধন বাড়িতে তোমাদের সাদর নিমন্ত্রণ। বলতে নেই তোমাদের বৌদির রান্নার লাজবাব। এমনি ভাবেই শুরু হলো আমার কর্মজীবনের নতুন পর্ব। ভাড়া বাড়িটা খুব সুন্দর বেছেছেন বর্ধনদা। সামনের উঠোনে বেশ একটু গাছগাছালি, মালিকের ফ্রিজ, খাট, আলমারি সবই ব্যবহার করা যাবে। 3টে ঘর, কিচেন সবই বেশ প্রশস্ত। ভাড়া মাত্র 5,000। কলকাতায় কোনো মতে কল্পনাই করা যায় না। নতুন বাড়িতে এসে মিতাও খুব খুশি। আমাকে বলল, খুব ভালো লাগছে জানো, খুব ভালো লাগছে। ধোয়া নেই, ধুলো নেই, প্রকৃতির স্নিগ্ধ সান্নিধ্য। এই এক টুকরো বাগানের সবুজ মনটাকে ভালো করে দেয় গো। খুশিতে কলকল করে বকে চলেছে মিতা। ও যেন মনের অসুখের সব গ্লানি আর মালিন্যকে অনেক পেছনে ফেলে এসেছে। খুব তরতাজা দেখাচ্ছে ওকে। কাজের দিদিকে বলেছি আমাকে কিছু ফুল গাছের চারা এনে দিতে, বাগানটাকে আমি আরো বাড়াবো। এই শোনো, এই ড্রয়িং রুমের পেছনের দিকের দেয়ালটা ভালো করে দেখেছো? কেন দেখবো না, দেয়ালে একটা রবীন্দ্রনাথের ছবি। মিতা হেসে বলল, না গো মশাই, সে কথা বলছি না। ছবির নিচে দেখো দেখো, সোফার ওপরটায় অনেকগুলো ছোট্ট হাতের ছাপ, আর কাঁচা হাতের অক্ষরে 2-3 জায়গায় লেখা মিতি। মনে হয় আগে যে ফ্যামিলি এখানে ভাড়া থাকতো তাদের একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম মিতি। আমি বললাম, হবে হয়তো। আসলে বাচ্চার প্রসঙ্গ এলেই কেমন যেন প্রমাদ গুনি আমি। খুশির ঝলমলে ভাবটা হারিয়ে গিয়ে এখনই হয়তো মিতার বুকে বিষাদের আধার নামবে। তবে থ্যাঙ্ক গড, এদিন তেমন কিছু ঘটল না। একাদশীর দিন থেকে ব্যাংকে জয়েন করলাম আমি। বাড়িতে তখন সুচিস্মিতা নিতান্তই একা। কাজের মেয়ে কল্পনা আসে সকাল সন্ধে, তার সঙ্গেও বেশ ভাব জমে গেছে মিতার। একটা সপ্তাহ এমনিভাবে বেশ নিরুপদ্রবেই কেটে গেল। তারপরই আবার মেঘ ঘনালো মিতার মনের আকাশে। একদিন আমি অফিস থেকে বাড়ি ফেরার পর দুজনে চা নিয়ে বারান্দায় বসেছি। মিতা বলল, জানো অতনু, আমরা ছাড়াও এ বাড়িতে আরও কেউ আছে। সে বোধহয় আমাদের মতো মানুষ নয়। কাউকে আমি দেখতে পাই না, কিন্তু ফিল করতে পারি সে আমার সঙ্গে সঙ্গে চলছে, ফিরছে, ঘুরছে,
রান্নাঘরে, বসার ঘরে, শোবার ঘরে, এমনকি যখন বাগানে জল দিতে যাই তখনও যেন সে আমার কাজ ছাড়া হয় না। আমি প্রাণপণে ওকে বোঝাতে লাগলাম এসব থেকে মনের ভুল। সারাদিন এত বড় বাড়িতে একা থাকলে এমন অনুভূতি তো হতেই পারে। ও আমার কথা শুনে চুপ করে থাকলো বটে, কিন্তু স্পষ্ট বুঝলাম না, আমার কথায় ওর মনের দ্বন্দ্ব কাটেনি। পরের দিনের পরিস্থিতি হলো আরো গুরুতর। মিটিং করছি সাবঅর্ডিনেটদের সঙ্গে, টেলিফোনে জরুরি তলব। ওর ভয় করছে। তাড়াতাড়ি আমি যেন বাড়ি ফিরে আসি। ফিরতেই এক নিঃশ্বাসে মিতা বলে গেল, কোনো কিছু আমার মনের ভুল নয় অতনু, সব সত্যি। আজ আমি তার গলা শুনেছি, দুষ্টুমির সাক্ষী হয়েছি। রান্নাঘরে আনাজ কাটছি, কিচেন স্ল্যাবে হঠাৎ কে যেন ছুড়ে দিল একটা কাগজের নৌকো। সেই সঙ্গে আমি স্পষ্ট শুনলাম যেন ছোট্ট শিশুর খিলখিল হাসি। মাত্র কয়েক সেকেন্ড, তারপর সব চুপচাপ। মিতার এই মানসিক দোলাচলতার মধ্যেই পড়ে গেল দীপাবলির দুদিনের ছুটি। কালী পুজোর রাত। আমরা দুজনে ছাদে দাঁড়িয়ে দেখছি হাউই আর তুবড়ির আলোর রোশনাই। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে শব্দবাজিও ফাটছে কিছু কিছু। হঠাৎ একটা জ্বলন্ত চরকি আমাদের দুজনের পায়ের সামনে এসে ঘুরতে শুরু করলো। বাজিটা একবার এগিয়ে আসছে আমাদের দিকে, আবার পিছিয়ে যাচ্ছে। এমন সময় আমরা দুজনেই শুনলাম একটা ছোট্ট মেয়ের খিলখিল হাসি। এর ঠিক মিনিট খানেকের মধ্যেই দেখলাম ছাদের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তোর চিৎকার করছে সে মেয়েটা, কাঁদছে। একটু আগে যে খিলখিল করে হেসে উঠেছিল সেই মেয়েটা কাঁদছে। অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়ে স্তম্ভিত স্থানবৎ দাঁড়িয়ে আছে আমরা দুজন মানুষ। কিছুক্ষণ পরে ঘোর কাটলো আমাদের। নিঃশব্দে নিচে নেমে এলাম। কাজের মেয়ে কল্পনা এর আগেও এ বাড়িতে কাজ করেছে। কালী পুজোর রাত্রে সেই বিস্ময়কর অভিজ্ঞতার কথা শুনে ও নিজেই বলল, তোমরা কিছু ভুল দেখোনি গো দাদাবাবু। এই বাড়ির আগের ভাড়াটে সুবিমল দাদাবাবুর মেয়ে মিতি 3 বছর আগে কালী পুজোর রাতে এই ছাদে আগুনে পুড়ে মারা গিয়েছিল। চরকিবাজি জ্বালাচ্ছিল, তারই আগুনের ফুলকিতে ওর টুকটুকে লাল রঙের ফ্রকটা ধরে গিয়ে কি হাসি খুশি মেয়ে ছিল গো মিতিমা। অথচ ওর কপালটাই খারাপ। ওর মা খুব ছোটবেলায় ওকে ছেড়ে চলে গিয়ে আবার নতুন সংসার করেছে। বাবা অফিসে বেরোলে নিজের মনেই খেলে বেড়াতো, বসে থাকতো বাগানে, গাছেদের সাথে কথা বলতো এক মনে। মেয়ে মারা যাবার পর সুবিমল দাদাবাবু নতুন চাকরি নিয়ে দিল্লি চলে গেল। তখনই সিদ্ধান্ত নিলাম আমি, না, এ বাড়িতে আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে আমাকে। আবার শরণাপন্ন হলাম সেই বর্ধনদারি। সব শুনে বর্ধনদা বললেন, তুমি কিচ্ছু ভেবো না ভাই অতনু। বৌমাকেও চিন্তা করতে বারণ করো। 7 দিনের মধ্যেই আমি নতুন বাসা জোগাড় করে দেব। আমি এসবের কিছুই জানতাম না। ছি, আমার নিজেরই এত খারাপ লাগছে। সত্যি ঠিক 7 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেললেন বর্ধনদা। নতুন বাড়িতে অবশ্য এত হাত পা ছড়িয়ে থাকার জায়গা নেই, বাগানও নেই এ বাড়ির মতো, মাত্র 2 কামরার একটা ফ্ল্যাট। কিন্তু সুখের চেয়ে তো স্বস্তি ভালো। নয়তো মিতাকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসলো মিতা নিজেই। গোছগাছ তখন মধ্যপর্বে হঠাৎ বলে বসলো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।
হতচকিত হয়ে বললাম, বলছো কি? টাকা অ্যাডভান্স পর্যন্ত করা হয়ে গেছে। মিতা দৃঢ়স্বরে বলল, ফেরত নিয়ে নাও। এই বাড়ি ছেড়ে, মিতিকে ছেড়ে আমি কোথাও যাব না। আজ দুপুরে যখন জিনিসপত্র গোছাচ্ছি, ও আমার হাউস কোটটা সজোরে টেনে ধরল। আমি স্পষ্ট শুনতে পেলাম ওর কথা। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু কেন? আমি তো তোমাকে ভয় দেখাতে চাইনি। আমি তো তোমার সঙ্গে খেলা করতে চেয়েছিলাম, সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম। আর সেদিন ছাদে তোমাদের বলতে চেয়েছিলাম আমার কষ্টের কথা। জানো, কালী পুজোর রাতটা এলেই আমার সারা গায়ে ভীষণ জ্বালা করে, খুব কষ্ট হয় আমার। 3 বছর ধরে আমি বাড়িতে একলা পড়ে আছি। বাবাটা কোথায় চলে গেল, বড় একা লাগে আমার। তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমার বুকের ভেতরটা তোল পার করে উঠল, দলা পাকিয়ে উঠছে। বললাম, তুই তুই আমাকে মা বললি? ও নরম গলায় বলল, আমার তো মা নেই, তুমি আমার মা হও না মা। আমার সঙ্গে তুমি খেলা করবে, গল্প শোনাবে আমাকে, কোনো দিন যাবে না আমাকে ছেড়ে। বলো না মা, যাবে না তো? আমি কান্না ভেজা গলায় বললাম, যাব না রে, যাব না, কখনো যাব না। আমার বুকের ফাঁকা জায়গাটা তুই ভরাট করে দিয়েছিস, মিতি, ভরাট করে দিয়েছিস। সেই থেকে শুরু হলো আমাদের 3 জনের সংসার। মিতা, তার মেয়ে আর আমি। আমার সঙ্গে যদিও এখনো তার ভাব হয়নি, তবে জানেন, আমি অপেক্ষা করে আছি। আমি অপেক্ষা করে আছি মিতির গলায় বাবা ডাক শোনার জন্য। জানি না কবে আমার সেই স্বাদ পূর্ণ হবে। আর একটা কথা, বর্ধনদার উদ্যোগে এই বাড়িটা আমি কিনে নিয়েছি, যাতে মিতির আর মিতার স্বপ্নের সংসার কোনোদিন ভেঙে না যায়। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।